This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2024 সালের গণ অভ্যুত্থানের পর যে দলটির কার্যক্রম স্থগিত, নির্বাচন পরবর্তী বিএনপি সরকার যাদের রাজনীতি নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করেছে, সেই আওয়ামী লীগের ডানা ভাঙার রাজনীতিতে পর্দার আড়ালে হুট করে কি কোনো অলৌকিক সঞ্জীবনী শক্তি কাজ করছে? দলের শীর্ষ নেতারা যখন কারাগারে বা পালিয়ে বেড়াচ্ছেন, তখন এক সময়ের ডাক সাইডে থাকা নেতা সাবের হোসেন চৌধুরী কিভাবে হয়ে উঠলেন আওয়ামী লীগের প্রধান ত্রাণকর্তা ও কাণ্ডারি? একের পর এক বিদেশি রাষ্ট্রদূত কেন তার গুলশানের বাসভবনে কিংবা বিলাসবহুল হোটেলের রুদ্ধদ্বার কক্ষে এসে বৈঠক করছেন? গোয়েন্দা নজরদারি ফাঁকি দিয়ে হোটেল রেডিসনের গোপন বৈঠক আর নর্ডিক কূটনীতিকদের ছদ্মবেশী তৎপরতা নিয়ে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এখন তোলপাড়। কিভাবে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের কূটনৈতিক ট্রাবল শুটার হয়ে ওঠেন? তার এই অলৌকিক রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষমতার উৎস আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার পারিবারিক আভিজাত্য এবং ক্ষমতার গভীর শিকড়ে। আজ জানাবো সেই খবরের অন্তরালের খবর। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ফিরে যাই অনুসন্ধান ও বিশ্লেষণে। যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে অর্থনীতি ও রাজনীতি বিষয়ে যৌথ স্নাতক ডিগ্রি এবং ল সোসাইটি ফাইনান্স সম্পন্ন করা সাবের হোসেন চৌধুরী 1996 সালে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তার আসার পিছনে রয়েছে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রমের উৎসাহ। নিরেট শখের বসে রাজনীতিতে আসা তরুণ ও সুশিক্ষিত নেতা হিসেবে তিনি দ্রুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গুডবুকে চলে আসেন। 1996 থেকে 2001 সাল মেয়াদে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দলের নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল অপরিসীম। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7, বর্তমানে ঢাকা 9 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক আভিজাত্য, আন্তর্জাতিক ও গভীর সামরিক রাজনৈতিক নেটওয়ার্কে সাবের হোসেনকে ক্ষমতা ও কূটনীতির এক অপরাজেয় খেলোয়াড় বানিয়ে তুলেছে। কিন্তু 1996 থেকে 2001 মেয়াদে শেখ হাসিনার ছায়াসঙ্গী ও পলিটিক্যাল সেক্রেটারি হওয়া এই নেতা 2007 সালের সেনা সমর্থিত 1-11 পট পরিবর্তনে এক চরম ধাক্কা খান। আওয়ামী লীগের সংস্কারপন্থী বা নেতৃত্ব পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে 2008 সালে দল বিপুল ভোটে ক্ষমতায় ফিরলেও সাবের হোসেন চৌধুরী মন্ত্রিসভায় জায়গা পাননি। দলের মূলধারার নীতি নির্ধারণী ফোরাম বা লাইমলাইট থেকে তাকে দীর্ঘ সময় দূরে রাখা হয়। দেশে দলের রাজনীতিতে কোণঠাসা হলেও তিনি চোখ রাখেন আন্তর্জাতিক মঞ্চে। 2014 সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চের সংসদ সদস্যদের শীর্ষ সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দেন সাবের হোসেন চৌধুরী। আজ এই IPU এর আজীবন সম্মানিত প্রেসিডেন্ট পদটি বিশ্ব দরবারে তার সবচেয়ে বড় কূটনৈতিক ঢাল। এই আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে 2024 সালে আগস্ট পরবর্তী দেশের চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেও হত্যা ও হত্যা প্রচেষ্টা মামলায় রাজনীতির ম্যাজিকম্যান খ্যাত সাবের হোসেন গ্রেপ্তার হলেও একদিনের জন্য তাকে জেল খাটতে হয়নি, বরং পশ্চিমা বিশ্বের কাছে তিনি এখন আওয়ামী লীগের একমাত্র গ্রহণযোগ্য মুখ, যার প্রমাণ মেলে গত বছরের 6 অক্টোবর। সেদিন পড়ন্ত দুপুরে গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর বাসভবনে এক নজিরবিহীন ও গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো অফিসিয়াল পতাকা বা গাড়ির কূটনৈতিক চিহ্ন ব্যবহার না করে সম্পূর্ণ সাধারণ ছদ্মবেশে একসাথে সেখানে হাজির হন নর্ডিক 3 দেশের রাষ্ট্রদূত। নরওয়ের হ্যাকন আডাল্ট গুল ব্রানসেন, সুইডেনের নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠক শেষে গোয়েন্দাদের নজর এড়াতে তারা ফেরার সময় ব্যবহার করেন সম্পূর্ণ ভিন্ন ও বিকল্প পথ। এর আগে 11 মে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের সঙ্গেও সাবের হোসেন চৌধুরীর এমনই এক অনানুষ্ঠানিক ও গোপন বৈঠক সম্পন্ন হয়েছিল।
তবে সব রেকর্ড ছাড়িয়ে গেছে সম্প্রতি ঘটে যাওয়া সবচেয়ে বড় কূটনৈতিক নাটকটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং ভারতে নিযুক্ত বিশেষ দূত সার্জিও গোর সম্প্রতি বাংলাদেশ সফরে এসে দেখা করেন সাবের হোসেন চৌধুরীর সাথে। কিন্তু এই বৈঠকের পেছনের গল্প কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। দেশের গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিতে সাবের হোসেন চৌধুরী বৈঠকের ঠিক একদিন আগেই অত্যন্ত সতর্কতার সাথে ঢাকার 5 তারা হোটেল রেডিসনে গিয়ে অবস্থান নেন। বৈঠক শেষ হওয়ার পরও তিনি হোটেল ছাড়েননি, সেখানে রাত্রিযাপন করেন। আর এই অতি গোপনীয় বৈঠকের মূল এজেন্ডা কি ছিল? আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে রেডিসন ব্লুতে। গতকাল মিটিং হয়েছে এবং মিটিং এর পর সাবের হোসেন চৌধুরী রাতটা ওই হোটেলেই কাটিয়েছেন। আওয়ামী লীগের সাথে যেন সার্জিও গোর মিটিং না করতে পারেন, এর জন্য সরকারের পক্ষ থেকে একটা আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সাবের হোসেন চৌধুরীর সাথে যে আলোচনা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ হলো সাবের হোসেন চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল কর্মী নেতা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যে কোনো সময়ের চাইতেও বর্তমানে তৃণমূলের আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করাটা একটা অবাস্তব চিন্তা এবং সেটা কখনোই ফলপ্রসূ হবে না। সাবের হোসেন চৌধুরী এটাও বলেন যে আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সাথে এক টেবিলে ভাত খেয়েছি, তার সাথে কাজ করেছি এবং আমি জানি যে তিনি মানুষ হিসেবে কত মহান এবং নেতা হিসেবে কত ভালো, এবং বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগের কার্যক্রমের যে উপর যে নিষেধাজ্ঞা সেটি যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং তার পরিণতিতে বাংলাদেশ আগামীতে হয়তো আফগানিস্তান বা সিরিয়ার মতো একটি অস্থিতিশীল দেশে পরিণত হবে। এবং বর্তমানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে এই দেশ আগামী 30 থেকে 50 বছরে আর স্থিতিশীল হবে না। কেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু ও প্রভাবশালী সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নৈশভোজে অংশ নেয়া থেকে বিরত থাকেন, তারও প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আবুল হাসনাত মিল্টন। তার দাবি, নৈশভোজে 282 জন আমন্ত্রিত অতিথি ছিলেন। ওই তালিকায় ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং উগ্রবাদী সংগঠনের অনেকের নাম থাকায় ক্ষিপ্ত হন সার্জিও গোর। ফলশ্রুতিতে বহু প্রত্যাশিত নৈশভোজ বাতিল করেন তিনি। ইন্টারেস্টিংলি এই মিটিং এর পরে একটা ডিনার এবং একটা কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ডিনারটা প্রথমে প্ল্যান ছিল যে পদ্মাতেই হবে, পরবর্তীতে যে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স এত বেশি হয়ে গেছে যে সেখানে সেটা পরে শিফট করে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেওয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই ডিনার এবং কালচারাল মিটিংটা বন্ধ করা হয়। আমি দুদিন আগে ফেসবুকে বলেছিলাম যে সার্জিও গোরের যে স্কেডিউল সেটা ব্যাপক ওলটপালট হচ্ছে, ডিনার স্থগিত হয়ে গেছে। তখন দেখলাম 2-1 জন মন্তব্য করেছিলেন যে আমি গুজব ছড়াচ্ছি। যারা এই মন্তব্যগুলো করেন তারা কি আসলেই বাস্তব কোনো খবর খোঁজ নিয়ে মন্তব্যগুলো করেন, নাকি আমি যা বলবো তার বিরোধিতা করতে হবে? কেন এই ডিনার ক্যান্সেল হয়েছে? এই ডিনারে 282 জন আমন্ত্রিত অতিথি ছিলেন এবং তার মধ্যে ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা ছিলেন যারা বাংলাদেশে আছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তো এটি ক্ষুব্ধ করেছে সার্জিও গোরকে। সার্জিও গোর জানতে চেয়েছেন যে বর্তমান সরকার কি ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন কিনা, ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা কেন এখানে আসবে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 5 মিনিটের জন্য হলেও সার্জিও গোরের সাথে মিটিং করবার জন্য এমন কোনো চেষ্টা নাই যে সে করে নাই। এর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং শেষমেশ সে ধারণা করেছিল যে অন্তত ডিনারে তো সার্জিও গোরের সাথে দেখা হবে এবং সার্জিও গোরের সাথে একটা ছবি ইউনূস সেন্টারের জন্য, ইউনূস গং এর জন্য খুব দরকার ছিল, কিন্তু সার্জিও গোর সচেতনভাবে ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছে।
সার্জিও গোর ও সাবের হোসেন চৌধুরীর এই বৈঠক নিয়ে কেন কঠোর গোপনীয়তা? সূত্রের দাবি, বৈঠকের মূল উদ্দেশ্য দিল্লিতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চলতি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার পরবর্তী পরিস্থিতি, দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি কিভাবে পুনরুদ্ধার করা যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করা। এই মহাপরিকল্পনার রেশ ঢাকা ছাড়িয়ে আছড়ে পড়েছে দিল্লিতেও। সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে ভারতে ফিরে যাওয়ার পরদিনই নড়েচড়ে বসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের দূতের ঢাকা থেকে ফেরার পর মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ত্রিবেদীকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠায় দিল্লির সাউথ ব্লক। পর্দার অন্তরালে ওয়াশিংটন এবং দিল্লিকে তবে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের ওপর কোনো বড় ভূরাজনৈতিক চাপ সৃষ্টির ছক কষছে? ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে আওয়ামী লীগকে মাইনাস না করে পুনর্বাসনের কোনো ফর্মুলা কি তৈরি হচ্ছে পর্দার আড়ালে? এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা করেছে আগামী 5ই আগস্ট সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে আসবেন। ওই সংবাদ সম্মেলনে 2024 সালের 5ই আগস্ট তার সরকারের পতন, তার দেশত্যাগ এবং দেশে ফিরে আসার প্রস্তাবিত সময়সূচি নিয়ে খোলামেলা আলাপ করবেন। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনাকে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে দেখা যাবে। তবে আন্তর্জাতিক মহলের তৎপরতা ও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি মোটেও সহজভাবে নিচ্ছে না ত্রয়োদশ নির্বাচন পরবর্তী গঠিত বিএনপি সরকার। সরকারের ভেতরে এই নিয়ে চরম উত্তেজনা ও অস্বস্তি রয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করার ইঙ্গিত দিচ্ছে প্রশাসন। শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই আদালতের রায় অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া শুরু করতে সরকার বদ্ধপরিকর। একই সাথে সাবের হোসেন চৌধুরীর এই আন্তর্জাতিক কার্ড ব্যবহারের ওপর রয়েছে কড়া গোয়েন্দা নজরদারি। সাবের হোসেন চৌধুরীর এই কূটনৈতিক চাল আর ট্রাম্পের দূতের গোপন মিশন কি আসলেই শেখ হাসিনাকে রাজকীয় প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে? পর্দার আড়ালের এই কূটনৈতিক ও রাজনৈতিক মহাসময় বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে? ওয়াশিংটন দিল্লির গ্র্যান্ড ডিল চাপে কি বিএনপি সরকার সুর নরম করবে, নাকি শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড় আনবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন খবরের অন্তরালের ইনসাইড বিশ্লেষণমূলক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার